আমি অল্প বয়সেই খুব যুবতী এবং সুন্দর দেখাতাম। আমার বয়স মাত্র 4 বছর ছিল, কিন্তু আমার শরীর বড় হয়েছিল এবং আমি 2 বছরের মেয়ে বলে মনে হতো। আমি সব বোনের থেকে ছোট ছিলাম, কিন্তু আমার শরীরের কারণে আমি তাদের থেকে বড় এবং সুন্দর দেখাতাম। এত ছোট বয়সে আমি 4 নম্বর পড়তাম। আমি যখনই বাইরে যেতাম সবাই আমার দিকে তাকাত। যে গাড়িতে আমি স্কুলে যেতাম সেই ড্রাইভারও আমার দিকে তাকিয়ে থাকত। স্কুলের শিক্ষক আমার মাথার উপর ইচ্ছে করে এসে দাঁড়িয়ে যেত। আমি এসব কিছু খুব অদ্ভুত লাগত। একদিন আমি বাজারে কাপড় কিনতে গিয়েছিলাম, তখন আমি একটি খুব বড় দোকানে প্রবেশ করি। আমি একটি স্যুটের জোড়া পছন্দ করলাম। আমি দোকানদারকে বললাম যে আমি এটি পরে চেক করতে চাই। দোকানদার আমার দিকে তাকিয়ে সাথে সাথে রাজি হয়ে বলল, আমিও আপনাকে বলতে যাচ্ছিলাম যে আপনি এটি পরে চেক করে নিন। কি আমার পরিবারের লোকেরা বাইরে বেঞ্চে বসেছিল, আর আমি চেঞ্জিং রুমে কাপড় পরতে শুরু করলাম। দোকানদার আমার কাছে চলে এল এবং আমার মুখে হাত রেখে বলল, আওয়াজ করো না, আমি তোমাকে এই স্যুট বিনামূল্যে দেব, শুধু তোমাকে 5 মিনিটের জন্য তোমার 2টি গব্বার আমার মুখে দিতে হবে। আমার নাম পূজা, আমার বয়স প্রায় 4 বছর ছিল। আমি তখন নতুন করে যুবতী হচ্ছিলাম এবং যৌবনের দোরগোড়ায় পা রাখছিলাম। কিন্তু আমার শরীর অন্য মেয়েদের মতো ছিল না। যখন আমি নিজেকে দেখতাম তখন আমার শরীরের নাজুক অংশ 4 বছর বয়সেও অনেক বড় এবং আকর্ষণীয় ছিল। আমার পরিবার সবসময় আমাকে বকা দিত। আমার মা এবং বোন সবসময় আমার পিছনে লাগত এবং আমাকে অনেক কথা শোনাত। অল্প বয়সেই আমার মাথায় এত বড় দোপাট্টা দেওয়া হয়েছিল। আমি তখন ঠিকভাবে দোপাট্টা সামলাতেও পারতাম না। যখন আমার থেকে দোপাট্টা পড়ে যেত, তখন আমার মা আমাকে বকা দিত এবং মাঝে মাঝে এক-আধটা চড়ও মারত এবং বলত যে তোমার একটুও বুদ্ধি নেই, তোমার থেকে দোপাট্টাও সামলানো যায় না। দোপাট্টা ঠিক করে নাও, বেহায়া কোথাকার। কিন্তু তাদের কথা আমার বোঝার বাইরে ছিল। তাদের কথা আমার মাথার উপর দিয়ে চলে যেত। আমি বুঝতে পারতাম না যে তারা আমাকে বারবার দোপাট্টা নেওয়ার জন্য কেন বলত। কিন্তু আমার খুব কষ্ট হতো যখন তারা আমাকে সারাদিন বকা দিত এবং প্রায় মারত। আর আমি এতে আশ্চর্য হতাম যে শেষ পর্যন্ত আমার সাথে এমন কেন হচ্ছে, আমি এমন কি করেছি যে সবাই আমার সাথে এমন করছে। আমরা 3 বোন ছিলাম এবং আমি সবচেয়ে ছোট ছিলাম। কিন্তু সবচেয়ে ছোট হওয়া সত্ত্বেও আমি সবচেয়ে সুন্দর এবং বড় দেখাতাম। যত আমার বয়স বাড়ছিল আমার উচ্চতা এবং শরীরও বাড়ছিল। আমার শরীরে এত সব পরিবর্তন দেখে আমার কিছু অদ্ভুত লাগত। আমার অন্য বোনেরা ছিল রোগাপাতলা। আমি যে স্কুলে পড়তাম সেখানে আমার বান্ধবীরাও আমার মতো ছিল না। তারা ছিল একদম সাধারণ মেয়েদের মতো। আমার বয়সের মেয়েরাও একদম এমন ছিল না। আমার মা সবসময় আমার জন্য চিন্তিত থাকত। আমার সমবয়সী মেয়েরা স্কুলে দোপাট্টা নিয়ে আসত না, কিন্তু আমার মা আমাকে জোর করে দোপাট্টা নিয়ে যেতে দিত। আমি মাকে অনেকবার বলতাম, মা, আমার থেকে দোপাট্টা ওড়ানো যায় না, আর আমার বান্ধবীরাও বিনা দোপাট্টায় স্কুলে আসে। দোপাট্টার কারণে আমার খুব গরম লাগে, কিন্তু আমার মা চিৎকার করে বলত, গরম গেল ভারে, তুমি এই চাদর নিয়েই যাবে। এমন না হয় যে তোমার কারণে আমাদের কোনো সমস্যায় পড়তে হবে। আমার মা আমাকে সবসময় বকা দিত। আমার অন্য বোনেদের সাথে সে ভালোবাসার কথা বলত, কিন্তু আমার উপর সবসময় চিৎকার করত। তারপর আমাদের স্কুল থেকে ছুটি হয়ে গেল। একদিন আমাদের সব পরিবার বাজারে যাওয়ার প্রোগ্রাম করছিল। আমি আমার মাকে বললাম যে আমিও তাদের সাথে বাজারে যাব। তখন সে সাথে সাথে বলে দিল যে তুমি একদম যাবে না, তোমাকে ঘরেই থাকতে হবে। আমাদের বাজারে খুব ভিড় হয়, সেখানে অনেক খারাপ ছেলে ঘুরে বেড়ায়। তখন আমি আম্মিকে বললাম, আমার ওই ছেলেদের সাথে কি সম্পর্ক? আমি তাদের জন্য যাচ্ছি না, আমি তো বাজারে তোমাদের সাথে ঘুরতে যাচ্ছি। স্বাভাবিকভাবেই হোলি আছে, আমাকে নিজের জন্য কিছু জিনিসও কিনতে হবে। আমি তখনই আমার মায়ের সাথে এই কথা বলছিলাম, তখন আমার বোন তাড়াতাড়ি বলে উঠল, যদি আমরা তোমাকে আমাদের সাথে বাজারে নিয়ে যাই, তাহলে বাজারের সব খারাপ ছেলে তোমার পিছনে লাগবে এবং সবাই তোমার দিকেই তাকাবে। আর যখন সবাই তোমার দিকে তাকাবে তখন আমাদেরও লজ্জা পেতে হবে। তাই তুমি ঘরেই বসে থাকো। তোমার যা যা দরকার তুমি আমাদের বলে দাও, আমরা তা বাজার থেকে এনে দেব। আমার জিনিসের দরকার ছিল না, আমার শুধু বাজারে ঘুরে বেড়ানোর শখ ছিল। আমি ঘর থেকে বেরিয়ে একটু উপভোগ করতে চেয়েছিলাম, কিন্তু আমার বোন ও মা আমাকে বাজারে নিয়ে যেতে অস্বীকার করল। আমি কাঁদতে কাঁদতে আমার ঘরে চলে গেলাম। তাদের কথা শুনে আমার খুব কষ্ট হচ্ছিল যে শেষ পর্যন্ত এসবের মধ্যে আমার কী দোষ ছিল। আমি আয়নার সামনে দাঁড়িয়ে কাঁদতে লাগলাম। আমি নিজেকে গভীরভাবে দেখতে লাগলাম।
আমার কোনো দোষ ছিল না যে আমার পরিবার আমার সাথে এমন আচরণ করছিল। আমি তো ঈশ্বরই এমন করে তৈরি করেছিলেন। এমন মানুষ কারো হাতে থাকে না। কারো শরীর পাতলা হয়, কারো উচ্চতা কম হয়, আবার কারো বেশি। আমার সামনের সাইজ বড় ছিল, তাতে আমার কি দোষ ছিল? আমার মা তো আমাকে ঠিকমতো খেতেও দিতেন না। আমার টক জিনিস খেতে খুব শখ ছিল, কিন্তু মা আমাকে খেতে দিতেন না। আমার আচার ও ইমলি খেতে খুব ভালো লাগত, কিন্তু পরিবার এসব জিনিস আমার কাছ থেকে লুকিয়ে রাখত। তারা বলত, তুই তো আগেই খেয়ে শরীর অনেক বড় করে ফেলেছিস, যদি তুই আরও বেশি খাস তাহলে খুব বড় মহিষ হয়ে যাবি। মায়ের মুখ থেকে এমন কথা শুনে আমার খুব কষ্ট হতো। একদিন আমার খালার মেয়ে বাসায় এসেছিল। সে আমাকে এক অদ্ভুত কথা বলল। সে বলল, তোমার শরীর যেমন হচ্ছে তাতে কোনো ছেলে তোমাকে বিয়ে করবে না। তার কথা শুনে আমার খুব রাগ হল। আমি তৎক্ষণাৎ রেগে দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকলাম। কিন্তু তখনই আমার দুপট্টা মাটিতে পড়ে গেল। আমরা সবাই এক কাজিনের বিয়েতে গিয়েছিলাম। সেখানে উপস্থিত সবাই দেখে আমাকে অবাক করে দিল। লোকেরা আমার মাকে অদ্ভুত প্রশ্ন করতে শুরু করল। আমাদের আত্মীয়রা বলল, আপনারা তো বেশি আসেন জানো না, আর এই মেয়েটাকে তো কোথাও নিয়ে যান না। কোথাও এর বিয়ে হয়ে গেছে নাকি? আর কাউকে বললেনও না? তারপর এ তালাক নিয়ে ফিরে এসেছে নাকি? আমার মা তাদের বললেন, আপনারা কি ধরনের কথা বলছেন? আমার মেয়ে তো এখনও অবিবাহিতা। এর এখনও বিয়ের বয়সই হয়নি। আমি এসব কথা শুনে আরও বেশি কষ্ট পেলাম। সেদিনের পর আম্মিও আমাকে কোনো বিয়েতে নিয়ে যাওয়া বন্ধ করে দিলেন। যদিও এটাই তো সেই বয়স ছিল যখন মানুষ বিয়েতে গিয়ে উপভোগ করে, ভালো ভালো পোশাক পরে, আর প্রচুর খাবার খায়। কিন্তু আমার মা তো আমার কোথাও যাওয়া আসা বন্ধ করে দিলেন। যত আমি বড় হচ্ছিলাম আমার জন্য সমস্যা বাড়তে লাগল। আমার কাপড়ও খুব তাড়াতাড়ি আটসাট হয়ে যেত, তাই নতুন কাপড় কিনতে হতো। এতে মা আমাকে বকাঝকা করতেন যে, তোর বাবা তো কোনো বড় ধনী নয় যে তোকে প্রতি 4 মাস পর নতুন জোড়া কিনে দেবে। আমি এমন সব কথা শুনে শুনে অতিষ্ঠ হয়ে গিয়েছিলাম। আমার এক সখী ছিল রাধিকা। সে আমার খুব ভালো বন্ধু ছিল। তার ভাই দুবাই থাকত। একদিন আমি তার সাথে কথা বললাম। সে আমাকে বলল, একটি ওষুধ আছে যার মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। যদি তুই সেই ওষুধ খাস তাহলে তুইও অন্য মেয়েদের মতো নরমাল হয়ে যাবি। লোকের কথা শুনে আমার মনে একথা গেঁথে গিয়েছিল যে আমি নরমাল নই। আমি তাকে অনুরোধের সুরে বললাম, প্লিজ আমাকে সাহায্য করো। প্লিজ আমাকে সেই ওষুধটা এনে দাও। আমি তোমাকে যত টাকা বলবে দেব। কথা বলে আমি স্বস্তি বোধ করলাম। 2-3 দিন পর একদিন আম্মি আমার কাছে এলেন এবং বললেন, তোমার জন্য একটি পাত্র এসেছে। তিনি আমাকে বললেন, তুমি প্রস্তুত থাকো। আমি অবাক হয়ে গেলাম। যদিও আমার বড় বোনেরা ছিল, এখনও তাদের বিয়ে হয়নি, আর আমি সবচেয়ে ছোট ছিলাম। তোমরা আমাকে কেন সবচেয়ে আগে বিয়ে দিচ্ছ? আমি তাদের জন্য একরকম বোঝা ছিলাম, আর তারা যত তাড়াতাড়ি সম্ভব আমার থেকে মুক্তি পেতে চাইছিলেন। আম্মির কথা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম। আমি আম্মির সাথে ঝগড়া করতে চাইনি, কারণ তিনি আমার মা ছিলেন। কিন্তু তাদের হয়তো এই বোধই ছিল না যে আমিও তার মেয়ে, আর তাও সবচেয়ে ছোট। ছোট মেয়েরা তো খুব আদর পায়, কিন্তু আমার জন্য তেমন কিছুই ছিল না। সবচেয়ে বেশি কথা আমিই শুনছিলাম। আমার অস্তিত্বের কারণে কি কি সহ্য করতে হচ্ছিল তা আমি জানতাম না। এজন্যই পরিবার আমার শরীরের কারণেই আমাকে সবচেয়ে আগে বিয়ে দিতে চাইছিলেন। সন্ধ্যায় আমি কালো জোড়া পরলাম। আমার মা আমার ঘরে এলেন এবং আমাকে দেখলেন। আমি বললাম, মা, আমি কেমন লাগছি? নিশ্চয়ই আমি খুব সুন্দর লাগছিলাম, কারণ কালো রং আমার উপর খুব মানাত। আমার আম্মি উত্তর দেওয়ার বদলে আমাকে একটি প্রশ্ন করলেন, তুমি এই স্যুটের সাথে এই দুপট্টা কেন নিয়েছ? আমি বললাম, এটার সাথে এটাই দুপট্টা। আম্মি বললেন, এটা খুব ছোট। মা অন্য বোনকে ডাকলেন, অন্য দুপট্টা নিয়ে এসো, এটা এই স্যুটের সাথে চলবে। আমার বোন অন্য দুপট্টা নিয়ে এলে তা খুব বড় ছিল। আমি আম্মিকে বললাম, আম্মি, এটা খুব বড় দুপট্টা। আম্মি বললেন, বঘু, আমার শরীর ছোট হলে কি হয়েছে? তোমার শরীর যত বড় তত বড় দোপাট্টাতেই তা ঢাকা পড়বে। তুমি আমাকে এমনভাবে জড়িয়ে ধরেছিলে যে শুধু আমার মুখই দেখা যাচ্ছিল। 1-0 পর আমাকে চা নিয়ে বাইরে যেতে হবে। ছেলের পরিবার এসে গেছে। তারা আম্মির সাথে কথা বলছিল। এমন সময় আমার বোন আমার কাছে এসে বলল, এরা তো জয়েন্ট ফ্যামিলির মানুষ। কিন্তু তাদের বাড়ি তো পুরুষদের ভর্তি। সেখানে তোমার কি হবে? তোমাকে তো নিজেকে লুকিয়ে রাখতে হবে। আমার বোন আমার উপহাস করছিল এবং যেভাবে সে আমার দিকে তাকিয়ে হাসছিল, তার হাসি আমার মাথায় ঢুকছিল। আমি এসব সহ্য করতে পারছিলাম না। 1-0 পর আমি চা নিয়ে বাইরে গেলাম।
তারা আমাকে যেভাবে দেখল তাদের আচরণ খুবই অদ্ভুত ছিল। কিন্তু আমি যখন সোফায় বসলাম আমার দোপাট্টা একটু সরে গেল, কারণ আমি এত বড় দোপাট্টা সামলাতে পারছিলাম না। দোপাট্টা পড়ে যাওয়ায় তাদের নজর আমার শরীরে পড়ল। তখন তাদের একজন মহিলা আম্মিকে বলল, বোন, আপনার মেয়ের বিয়ে আগেই হয়ে গেছে নাকি? আমার মা বললেন, না, এর বিয়ে কোথায় হয়েছে? এ তো সবচেয়ে ছোট। আসলে বরটি খুব লায়েক, তাই আমরা চাই সে পড়াশোনা চালিয়ে যাক এবং কিছু হয়ে উঠুক। তারপর তার বিয়ে দেবখু। কিন্তু তারা বলল, এ তো আমাদের বিয়ে হয়ে গেছে বলে মনে হচ্ছে। এ তো 2-3 বাচ্চার মা বলে মনে হচ্ছে। অবিবাহিত মেয়েরা তো খুব পাতলা হয়। কিন্তু আপনার মেয়ের শরীর যেভাবে দেখাচ্ছে মনে হচ্ছে এ 2-3 বাচ্চার মা এবং এখনও সম্ভবত গর্ভবতী। আমার মা বললেন, না, এমন কিছু নয়। আমরা আপনাদের কসম দিতে প্রস্তুত কি এখন এর চেয়ে বেশি আর কি হতে পারে? তারা বলল, না, আমাদের তো পুরো ব্যাপারটাই অন্য রকম মনে হচ্ছে। আমাদের একমাত্র ছেলে খুব লাডলা। আজকাল লোকেরা ভালো মেয়েদেরও মুখ ভরে কথা বলে। যদি আমরা আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাই তাহলে সারা জীবন লোকের তিরস্কার শুনতে হবে। আমরা আপনার কাছে ক্ষমা চাইছি কি তাদের না শুনে আমার খুব কষ্ট হল। আমাদের সমাজে সাধারণত যদি কেউ মেয়েকে পছন্দ না করে তবে মুখে কিছু বলে না, ফোনে জানিয়ে দেয়া। কিন্তু তারা তো সরাসরি মুখে আমাকে না বলে দিল। তারা চলে গেল, কিন্তু আম্মি আমাকে মারতে শুরু করল। তোমার এত রিস্তে রিজেক্ট হয়েছে, কিন্তু এবার যে কথা শুনতে হলো তা আমি সারা জীবন ভুলব না। আমি একজন ভালো মহিলা, সারা জীবন ইজ্জতের সাথে কাটিয়েছি। কিন্তু শুধু তোমার জন্য আমাকে এমন কথা শুনতে হচ্ছে। আমি এমন কথা কখনো শুনিনি। কি মায়ের কথা শুনে আমার খুব কষ্ট হল। আমি 2 দিন কিছু খাইনি, কিন্তু কেউ আমাকে জিজ্ঞেসও করেনি। শেষে আমার বন্ধু আমাকে দেখতে এল। সে চুরি করে আমাকে ওষুধ দিল। সে বলল, তোমার ওষুধ এসে গেছে। আমি বললাম, আমার এখন এর দরকার নেই। তারা আমাকে পছন্দ করেনি, বিয়ে থেকে তার চোখে দৃষ্টিশক্তি কম ছিল। আমি নিঃশব্দে তার সামনে বসে থাকলাম এবং নিজেকে চাদরে মুড়ে রাখলাম। তিনি চলে যাওয়ার পর আমার বোনেরা আমার আরও বেশি উপহাস করতে শুরু করল যে, যদি তোমার শাশুড়ির চোখে দৃষ্টিশক্তি কম না থাকত তাহলে সেও তোমাকে ছেড়ে চলে যেত। সে কি জানো তোমার শরীর কেমন কেমন না? আমি তাদের কোনো কথারই উত্তর দিইনি। আমি নিজের জন্য লড়াই করা ছেড়ে দিয়েছিলাম, কারণ আমি জানতাম যে বিয়ের পর আমাকে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে পারে। কে জানে আমার স্বামী আমার সাথে কি করত। আমি সব শোনার জন্য তৈরি হয়ে গিয়েছিলাম। যখন আমার বিয়ের প্রস্তুতি চলছিল তখন আমার শাশুড়ি আমার জন্য অনেক কাপড় তৈরি করে পাঠিয়েছিলেন। আমার শাশুড়ি আমার সাথে খুব স্নেহে কথা বলতেন। আমার শাশুড়ি বলেছিলেন, একবার কাপড় পরে দেখো। আমার বোনের মুখ থেকে বেরিয়ে গেল যে, এখনই হয়তো পুরোপুরি মানাবে না, কিন্তু পরে টাইট হয়ে যেতে পারে। আমার শাশুড়ি বললেন, তুমি এমন কথা কেন বলছ? তুমি বধূর সাথে এমন মজাক করো না। তুমি তার মন খারাপ করো না। আমার শাশুড়ি আমার বোনকে ডাকছিলেন। আমি আমার শাশুড়ির কথা শুনে খুব খুশি হলাম। দেখো, কেউ তো আমার পক্ষে কথা বলল। আমার বোনের মুখ এমন হয়ে গিয়েছিল যেন আমার শাশুড়ি তাকে খুব অপমান করেছেন। আমি প্রথমবার মনে করেছিলাম যে কেউ তো আছেন যিনি আমার পাশে আছেন। কিন্তু আমার শাশুড়ির দৃষ্টিশক্তি কম ছিল। যদি তিনি আমাকে দেখতে পেতেন তাহলে হয়তো তিনি আমার পাশে দাঁড়াতেন না। আমি আমার স্বামীর ছবি দেখেছিলাম। তিনি দেখতে স্মার্ট লাগছিলেন। আমার শাশুড়ি আমাকে বলেছিলেন যে তার একটি মাত্র ছেলে আছে। সে খুব সংবেদনশীল এবং রাগী। তাই আমার এমন মেয়ে চাই যে ধৈর্য ধরতে পারে। আজ আমার বিয়ে। আমার স্বামী আসতে চলেছেন। আমার মনে হচ্ছিল যে আমার স্বামী আমাকে দেখে খুব খারাপ কথা বলবেন। আমাকে তার কথা শুনতে হবে সারা জীবন। এই সব কিছু সহ্য করতে হবে। আমার স্বামী ঘরে পা রাখলেন। তিনি তার শেরওয়ানি খুলে একটি টেবিলে রাখলেন। সেই সময় তিনি সালোয়ার কামিজে ছিলেন। আমার স্বামী আমার ঘোমটা সরালেন এবং আমার প্রশংসা করতে শুরু করলেন। তিনি বললেন যে তুমি খুব সুন্দর। আমি অবাক হলাম যে সবকিছু কেন সাধারণের মতোই চলছে। তারপর তিনি আমাকে মুখের উপহার দিলেন। তারপর তিনি আমার সাথে কথা বলা শুরু করলেন। তিনি বললেন যে আমরা বন্ধুর মতো একে অপরের পাশে থাকব। তুমি আমার খুব পছন্দ। আমার মনে হচ্ছে আমার জীবন খুব ভালো কাটবে। বিয়ের পরের দিন আমার স্বামী ফোনে কারো সাথে কথা বলছিলেন। সম্ভবত কেউ তাকে শুভেচ্ছা জানাচ্ছিল। আমার স্বামী তাকে উত্তর দিচ্ছিলেন যে আল্লাহ আমার উপর খুব অনুগ্রহ করেছেন। আমি একটি খুব ভালো স্ত্রী পেয়েছি। আমি তার থেকে খুব খুশি।
আমার মনে হচ্ছে আমার জীবন খুব ভালো কাটবে। আমার সবসময় এমন স্ত্রী চাইছিল যে এত সুন্দর এবং এত বুদ্ধিমান। স্বামীর কথা শুনে আমি অবাক হয়ে গেলাম যে আমি কি সত্যিই তার এত পছন্দ হয়েছি এবং তিনি কি এমন স্ত্রী চেয়েছিলেন। বিয়ের কয়েকদিন পর আমাদের পরিবার আমাদের জন্য ডিনারের আয়োজন করল। আমি আমার স্বামীর সাথে প্রস্তুত হয়ে আমাদের বাড়িতে পৌঁছলাম। আমার মা আমাকে দেখে সঙ্গে সঙ্গে বললেন, তুমি এভাবে কাপড় পরেছ কি করে? আমি আমার আম্মাকে বললাম যে আপনাকে এসব বলার দরকার নেই। এখন আমি খুব ভালো কাপড় পরেছি এবং আমার স্বামীর এটা পছন্দ। আমার মা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বললেন, তোমার স্বামী 1 সপ্তাহে তোমাকে ফেরত পাঠিয়ে দেবে। আমি বললাম, 1 সপ্তাহে কেন? তিনি আমাকে সারা জীবন ছাড়বেন না। আমার স্বামী আমার মায়ের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে আঙ্কেল, কোনো সমস্যা? তিনি বললেন, না বেটা। আমরা খেতে বসলাম। আমার অন্য বোনেরাও উপস্থিত ছিল। আমার স্বামী তাদের সামনে আমার প্রশংসা করলেন। তিনি বললেন যে যেদিন থেকে সে আমার জীবনে এসেছে আমার জীবন সম্পূর্ণ হয়ে গেছে। আমি খুব খুশি। আমার স্ত্রী আমার খুব যত্ন নেয়া। আমরা দুজন একই প্লেটে খাবার খেয়েছি। তারপর তিনি আমাকে বাইরে ঘুরাতে নিয়ে গেলেন। তিনি আমাকে কোনো বড় চাদর পরতে বলেননি। তার কাছে একটি বড় গাড়ি ছিল। তিনি বললেন যে গাড়িতেই তো বসতে হবে। আমার স্বামী আমার সাথে খুব ভালো ব্যবহার করছিলেন। বারবার হেসে আমার দিকে তাকাচ্ছিলেন। তিনি প্রতি কিছুক্ষণ পর পর আমার কানে ফিসফিস করতেন এবং আমরা দুজন হাসতাম। আমার মা এবং আমার বোনেরা আমাদের দুজনকে অদ্ভুতভাবে দেখছিলেন। তারা অবাক হচ্ছিল যে এর স্বামী তো একে হাতের মুঠো রেখেছে। এবং এটি শুধু বিয়ের শুরুতে হয়নি। আজ আমার বিয়ের 7 বছর হয়ে গেছে। আমার 3টি সন্তান আছে এবং আজও আমার স্বামীর আচরণ আমার প্রতি ঠিক আগের মতোই আছে। আমরা খুব খুশি। যারা ভালো মানুষ হয় তাদের কোনো বিষয়েই ফার্ক পড়ে না। আমার মা এবং বোনেরা আমার হৃদয়ে অনেক ক্ষত সৃষ্টি করেছিল, কিন্তু আমার স্বামী সেই সব ক্ষত শুকিয়ে দিয়েছেন। আমি বিয়ের আগে খুব দুঃখ পেয়েছি, আমি অনেক কষ্ট দেখেছি, কিন্তু আমার স্বামী সেই কষ্টগুলোকে সুখে পরিণত করেছেন এবং এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমার শাশুড়ির কারণে, যিনি আমার স্বামীকে এত ভালোভাবে লালন পালন করেছেন। আমার 2 ছেলে এবং একটি মেয়ে আছে এবং আমি আমার ছেলেদেরও একইভাবে লালন পালন করব। যে ভালোবাসা আমি আমার মা থেকে পাইনি সেই ভালোবাসা আমি আমার মেয়েকে দেব। আর যে লালন পালন আমার শাশুড়ি আমার স্বামীকে দিয়েছেন তা আমি আমার ছেলেদের দেব। তাহলে বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি আপনাদের কেমন লাগল? আমি আশা করি আজকের গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটিও প্রেস করে দিন। আমরা আবার দেখা করব অন্য কোনো গল্প নিয়ে। নিজের খুব যত্ন নিন।